আজকের এই মাস্টারপিস মুভিটা এমন লেভেলের, যারা এই মুভিটা দেখেছো তারাও কিছু না কিছু হিডেন টুইস্ট মিস করে গেছো। তো আজ এই ভিডিওতে আমি ডিটেলে এমন একটা মুভি এক্সপ্লেন করতে চলেছি যেখানে একটু পর পর যা ভেবেছিলাম সেই পুরো ধারণাটাই বদলে যায়। ব্রেনের গভীর থেকে বের হবে না এরকমই একটা সাসপেন্স থ্রিলার মুভি নিয়ে এইচডি স্টোরি প্রেজেন্টস রাতশাসান। প্লাস্টিক দিয়ে মোড়া একটা 15 বছরের মেয়ের মৃতদেহ পাওয়া যায় এক জায়গায়। এ ব্যাপারে আসছি, আগে এই চরিত্রটার সঙ্গে আলাপ করিয়ে দিই। এর নাম অরুণ। সাইকো সাসপেন্স থ্রিলার মুভি বানাতে চায় এবং সেই জন্য 12 বছর ধরে যেখানে যা পেয়েছে নিউজ পেপারের সিরিয়াল খুনি সম্বন্ধে সব কিছু কেটে কেটে নিজের বাড়ির ওয়ালে টাঙিয়ে রেখেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কোনো ফিল্ম প্রডিউসার ওর কাহিনী শুনে ওর মতো করে ফিল্ম বানাতে চায় না। তো এইভাবেই বেকার অবস্থায় দিন কাটছিল। একদিন ওর জামাইবাবু মানে ওর দিদির হাজব্যান্ড ওকে বলে পুলিশের চাকরির জন্য পরীক্ষা দিতে। উনি নিজেও পুলিশ অফিসার। তো অরুণ পরীক্ষা দেয় এবং পুলিশের চাকরি পায়। এবার একটা আলাদা দৃশ্যে দেখা যায় যে একটা মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরছে। একটা ভ্যান এসে দাঁড়ায় সেখানে। মেয়েটার সাথে একটা কুকুর ছিল। মেয়েটা সেই গাড়িটার কাছে যায় এবং তারপর মেয়েটা সেখান থেকে গায়েব হয়ে যায় এবং কুকুরটার গলায় কে বা কারা যেন একটা গিফটের বাক্স বেঁধে দিয়ে গেছে। মেয়েটার মা দেখে আর ভয় পেয়ে যায়। পুলিশ কেসটা দেখে। এনার নাম লক্ষ্মী, ভারতীয় পুলিশের এসিপি র্যাঙ্কে আছে। আর এসিপির ফুল ফর্ম হলো অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। স্বভাবে রুক্ষ প্রকৃতির এবং মেজাজি প্রকৃতির মহিলা। পুলিশ দেখে ওই গিফট বাক্সটার মধ্যে আছে পুতুলের মাথা, মুখটা ছিন্ন ভিন্ন করা, চুলগুলো ওঠানো এবং মুখটাতে কেউ যেন ছুরি দিয়ে বিভিন্ন জায়গায় কেটে কেটে দিয়েছে। দেখে মনে হয় কেউ একটা খুব ক্ষোভ বা নৃশংস হয়ে এরকম করেছে। পরের দৃশ্যে দেখা যায় অরুণ ওর দিদির বাড়িতে। ওর দিদি আর একটা ভাগ্নি আছে। ভাগ্নির নাম আম্মু। মেয়েটা মার্কস কম পেয়েছে পরীক্ষায় এবং বাবাকে বলতে ভয় পাচ্ছে। তাই সে পরদিন তার মামা অরুণকে নিয়ে যায় স্কুলে, নিজের নকল বাবা সাজিয়ে। বোঝো ব্যাপার। কিন্তু ধরা পড়ে যায় আর এই সুন্দরী টিচারের প্রেমে পড়ে যায় অরুণ। এই টিচার এর নাম হলো বিজয়লক্ষ্মী, যাকে এই মুভিতে সংক্ষেপে ভিজি বলে ডাকা হয়েছে। আর এই বাচ্চাটার নাম হলো কায়া। বাচ্চাটা বোবা আর বাচ্চাটাকে দেখাশোনা করে ভিজি। অরুণ পরপর হয়ে যাওয়া খুনগুলো নিয়ে রিসার্চ করে এবং সেগুলো নিয়ে এসিপি লক্ষ্মীর কাছে আসে। আর লক্ষ্মীকে বলে, ম্যাম, আমার মনে হয় এই খুনগুলো কোনো সাইকো করেছে আর আমি কিছু লজিক বের করেছি। কিছুদিন আগে খুন হয় সন্দীপ্তা আর কিডন্যাপ হওয়া মেয়েটার নাম হলো আমুদা। সন্দীপ্তার কিডন্যাপ আর খুন আর আমুদাকে কিডন্যাপ করেছে যে সেটা একই মানুষ। আর এই পুতুলটার মাথার থেকে দেখুন চুল ওঠানো, নাকে দাগ কাটা, কান কাটা আর একইভাবে সন্দীপ্তার শরীরেও কিন্তু করা হয়েছিল। এসিপি বলে, আচ্ছা, তো এটা দেখে তুমি ধরে নিলে যে খুনি সাইকো, তাই তো? অরুণ বলে, না ম্যাম, আমি আপনাকে কিছু উদাহরণ দিচ্ছি। এই বলে সে সাইকো কিলারের কিছু উদাহরণ দেয় আর এই উদাহরণগুলো বাস্তব ঘটনা থেকে নেওয়া হয়েছে। সে বলে, ম্যাম, 1970 সালে আমেরিকায় জোডিয়াক নামের একটা সিরিয়াল কিলার 10 জনকে গুলি করার পরে এই বিশেষ চিহ্নটা এঁকে দিত প্রতিটা মানুষের দেহে। দক্ষিণ ভারতের রবীন্দ্র নামে একজন সিরিয়াল কিলার খুন করার পর প্রতিটা দেহের পাশে একটা করে বিয়ার বোতল ছেড়ে যেত। আর ওয়াশিংটনে জন এলেন মুহাম্মদ নামে একজন খুন করার পর নিজের কলিং কার্ড ছেড়ে যেত। এমনকি 19বিংশ শতকেও একজন কুখ্যাত সিরিয়াল কিলার ছিলেন যে কিনা কলগালদের মেরে তাদের শরীর 2 টুকরো করে দিত। আর এগুলো হলো সাইকো কিলারদের বিশেষ চিহ্ন। ওরা খুন করার পরে এমন কিছু চিহ্ন রেখে যায় যেটা দেখে মানুষ ওদের ভয় পাবে, গুরুত্ব দেবে। আর এটা দেখে ওরা লুকিয়ে লুকিয়ে আনন্দ পায়। আর ঠিক একই রকম হচ্ছে এই কেসগুলোতে। আর 2 দিন আগে আমুদা নামে যে মেয়েটাকে কিডন্যাপ করা হয়েছে তার সাথেও কিন্তু একই রকম হবে। এগুলো শুনে এসিপি এইসব লজিক পাত্তা দেয় না। উল্টো অরুণের মজা উড়িয়ে বলে, ও তুই তো আবার ফিল্ম কাহিনী, মানে তুই তো এক সময় একটা মুভিতে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরও ছিলি, তো তোর ফিল্ম কাহিনী কোনো কিছু হয়নি বলে তুই কাহিনীগুলো আমার কাছে নিয়ে এসেছিস। কাহিনীগুলো নিজের কাছে রাখ আর এক কাজ কর, যা আমার জন্য সিগারেট নিয়ে আয়। কিন্তু একটু পরে দেখা যায় অরুণ যা বলেছিল সেটাই হয়েছে। আমুদার দেহ পাওয়া যায় একইভাবে, খুন করা স্টাইলও একই রকম। যে ডাক্তার বডিটা পোস্টমর্টম করে সে জানায়, এরকম নৃশংসভাবে খুন আমি কখনো আমার ক্যারিয়ারে দেখিনি। মেয়েটার চোখ খুবলে বের করা হয়েছে, চুল ছিঁড়ে নেওয়া হয়েছে, পুরো শরীরটা চাকু দিয়ে কেটে কেটে পিস পিস করা হয়েছে। আর যখন এগুলো করা হয়েছে তখন সেই মেয়েটা জীবিত ছিল, অর্থাৎ জীবিত অবস্থায় মেয়েটার একটা অঙ্গ চাকু দিয়ে পিস পিস করে কাটা হয়েছে। আর এটা কোনো সাইকোরই কাজ।
সুতরাং অরুণ যেটা বলেছিল সেটাই ঠিক। অরুণ পুলিশ কমিশনারকে বলে, স্যার একটা আইডিয়া আছে আমার কাছে। সাইকো কিলাররা এইসব করে থাকে কারণ তারা আড়াল থেকে দেখে এটা মজা পায় যে তাকে নিয়ে মানুষ কথা বলছে, তার খুনগুলো নিয়ে মিডিয়াতে চর্চা হচ্ছে, তো ইনডাইরেক্টলি তাকে ভ্যালু দেওয়া হচ্ছে বা তাকে নিয়ে কথা বলা হচ্ছে। সুতরাং যদি এমন হয় যে এই খবরটা আমরা বাইরে কাউকে জানাবোই না, অর্থাৎ আমুদাকে যে খুন করা হয়েছে, তার বডি পাওয়া গেছে, এই খবরটা আমরা কাউকে জানাবো না, এবং আমরা যদি সেটা কাউকে না জানাই তাহলে সেটা নিয়ে টিভি চ্যানেল বা নিউজ পেপারে কিছু লেখাও হবে না, কিছু বলাও হবে না। আর তখন খুনির মাথায় এটা খটকা লাগবে, খুনির মাথার মধ্যে এটা গভীর প্রভাব পড়বে যে এত বড় কাণ্ড করলাম, আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না, আমাকে নিয়ে কোনো কথাই বলছে না। সহজ কথায় আমরা খুনির ব্রেন নিয়ে খেলব, যাতে ও কোনো ভুল করে আর আমরা সেই খুনির যে কোনো একটা চিহ্ন পাই। কারণ আমাদের কাছে তো খুনির কোনো প্রমাণ নেই, আর খুনিকে সেই বিষয়ে কোনো ধারণাই নেই। আছে তো শুধু একটা আমাদের কাছে পুতুলের কাটা মুন্ডু। আমুদার মা বাবাকে অন্য একটা বডি দেখানো হয়, আর ওরা ভেবে নেয় এটা তো আমাদের মেয়ের বডি নয়, সুতরাং আমুদাকে এখনও হয়তো খুঁজে পায়নি পুলিশ। এদিকে আমুদার বডিটা পুলিশ একটা গোপন ঠিকানায় রেখে দেয়। এবার দেখা যায় এই টিচারকে, যে অত্যন্ত কঠোর ধরনের। আম্মুর বাবা আম্মুকে এই স্কুলে ভর্তি করে দেন। এই টিচারের একটা মহান হবি আছে। এই টিচারের কচি মেয়েদের প্রতি একটু বেশি লোভ। একটা মেয়েকে পড়া না পারার জন্য সে শাস্তি দেয়। সেদিন ছিল স্কুলে একটা ফাংশন, সবাই চলে যায়। টিচার মেয়েটাকে বলে, আমি তোকে সেদিন দেখেছিলাম তুই একটা ছেলের বাইকে ঘুরছিলি, এই কথাটা কি তোর বাড়িতে জানাবো আমি? যদি চাস যে আমি না জানাই, আর যদি পরীক্ষায় পাশ করতে চাস তাহলে আমি যেটা বলছি সেটা কর। মেয়েটা ব্যথার চোটে কাঁদতে থাকে। সে বলে, ঠিক আছে আপনি যা বলছেন আমি তাই করব। টিচারটা তখন বলে, এক কাজ কর, যা ওই দরজাটা গিয়ে বন্ধ করে দে। মেয়েটা তাই করে। এদিকে দেখানো হয় একটা জাদুকর ম্যাজিক দেখাচ্ছে তাদের স্কুলের ফাংশনে। মেয়েটা সেখানে আসে কিছুক্ষণ পর। ঠোঁট লাল, চোখ লাল, যৌন নির্যাতন চালিয়েছে সেই শিক্ষকটা। এদিকে ভিজির স্কুলে দেখা যায় একটা মেয়েকে, এর নাম মীরা। মীরাকে সে একটা গিফট দেয় মীরার বাবা মার বিবাহবার্ষিকী উপলক্ষে। সেই মেয়েটা যখন গাড়ির জন্য অপেক্ষা করছিল তখন একটা অটো আসে, আর মেয়েটা সেই অটোতে চেপে বসে। কয়েক ঘন্টা পর মীরার মা বাবা পুলিশ স্টেশনে আসে আর বলে যে মীরা নিখোঁজ, তাকেও কিডন্যাপ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করতে অরুণ যায় সেই স্কুলে। এদিকে ভিজির সঙ্গে অরুণের সম্পর্ক গড়ে উঠছিল আস্তে আস্তে। ভিজির মনে পড়ে সেই অটোটা যেটাতে মীরা উঠেছিল, ওটার পেছনে একটা লাল স্টার ছিল আর ইংলিশে লেখা ছিল রেস। অরুণকে দেখানো হয় একটা হাই রোডে তার বাইক পাংচার হয়ে যায়। এই সময় তার কাছে ফোন আসে যে আরেকটা খুন হয়ে গেছে, আর খুনটা হয়েছে মীরার, অর্থাৎ যে নিখোঁজ ছিল। অরুণ চমকে যায়। সে একটা অটো থামায় আর সেদিকে রওনা হয়। আর এই সময় ভিজি অরুণকে ফোন করে। ভিজি চিৎকার করে বলতে থাকে, অরুণ সেদিন এই অটোটার পেছনে স্টার ছিল আর রেস লেখা ছিল। কিন্তু অরুণ শুনতে পায় না, কারণ নেটওয়ার্ক ঠিকঠাক পাওয়া যাচ্ছিল না ওর ফোনে। আর অবাক ব্যাপার দেখা যায় যে এটা সেই অটো যার ভেতরে অরুণ বসে আছে, অর্থাৎ যেই অটোটাতে সেদিন মীরা গিয়েছিল এবং ফোনে যেই অটোটার ব্যাপারে ভিজি বলার চেষ্টা করছে। অরুণ যখন মীরার ডেড বডি স্পটে যায় তখন তার নেটওয়ার্ক পাওয়া যায় এবং ততক্ষণে অটোটা রওনা দিয়ে দিয়েছে। এই সময় ভিজি অরুণকে ফোন করে এবং অরুণ শোনার পর সেই অটোটাকে দৌড়ে গিয়ে অটোটাকে ধরে। অটোওয়ালাকে পুলিশ আদর করে, হ্যাঁ এইভাবে। এবং পুলিশের আদর খাওয়ার পরে অটোওয়ালা বলে যে মেয়েগুলোকে আমি এক জায়গায় নিয়ে যেতাম, মেয়েগুলোকে আমি মারিনি। আর এই মেয়েগুলোকে অটোতে নিয়ে আসতো ইম্বো রাজা নামে একজন স্কুল টিচার। পুলিশ সেই বাড়িতে চলে যায় যেখানে অটোওয়ালা মেয়েগুলোকে নামিয়ে দিয়ে আসতো। ভেতরে গিয়ে দেখে এটা সেই স্কুল টিচার। ওদিকে স্কুলে দেখা যায় এই দিন আম্মুকে টার্গেট করেছে অম্বু রাজা নামের এই স্কুল টিচার। আম্মুর বাবা অরুণকে বলে, অরুণ আমি তো এর ক্লাসেই সেদিন আম্মুকে ছেড়ে এলাম, আম্মু তো এই স্কুলেই পড়ে। আর অম্বু রাজার ঘর থেকে মীরার স্কুল ব্যাগ পাওয়া যায় একটা গিফটের বাক্স আর ওই রকম পুতুলের কাটা মুন্ডু। তাড়াতাড়ি ওরা স্কুলের দিকে রওনা হয়ে যায়। এদিকে অম্বু রাজা আম্মুর সাথে একই জিনিস করার চেষ্টা করে। সে বলে, তোর নাম্বার কিন্তু অনেক কম এসেছে, তোকে ফেল করিয়ে দেব, তুই কি ফেল করতে চাস? মেয়েটা ব্যথার চোটে কাঁদতে থাকে। সে বারবার অনুরোধ করে কিন্তু এই মানুষ কিছুতেই ছাড়তে রাজি নয়। সে বলে, আমি যা বলছি কর, দরজাটা বন্ধ করে দে। পুলিশ আসে, এসে অম্বুরাজার খোঁজ করে। অরুণকে স্কুলের স্টাফটা জানায় স্কুল তো বন্ধ হয়ে গেছে। অরুণ সেখান থেকে চলেই যাচ্ছিল, এমন সময় আগের দিনের সেই মেয়েটা অরুণকে ডেকে সবকিছু বলে দেয়। আর অরুণ গিয়ে অম্বুরাজার আসল জায়গায়, হ্যাঁ এখানে
চেয়ারের হাতল দিয়ে মারতে শুরু করে। হাসপাতালে ওকে জিজ্ঞাসাবাদ করা হয়, খুনগুলো কেন করলি? সে অস্বীকার করে। সে বলে, আমি খুন করিনি, আমি তো মেয়েগুলোকে শুধু নিয়ে যেতাম। তাকে জিজ্ঞেস করা হয়, মেয়েগুলোকে কেন নিয়ে যেতি? সে হতাশ চোখে তাকিয়ে থাকে এবং বলে, কখনো একাকিত্ব ফিল করেছেন স্যার? আমি প্রচণ্ড একা থাকি প্রতিদিন। সেই একই বোরিং ক্লাসরুম, একই সব সাবজেক্ট, একই সব মানুষের মুখ দেখতে দেখতে আমি বোর হয়ে গেছি। লাইফে কিছু এক্সাইটমেন্ট, কিছু মজার জিনিস তো আমারও দরকার। বলার সাথে সাথে আম্মুর বাবা ওকে এক থাপ্পড় মারে এবং বলে, মেয়েগুলোকে খুন কেন করতি? সে কিছুতেই মানতে রাজি নয় যে সে মেয়েগুলোকে খুন করত। সে বলে, আমি মেয়েগুলোকে খুন করিনি, আসলে আপনারা আসল খুনিকে পাচ্ছেন না, তাই আমার উপরে মিথ্যা কেস চাপাচ্ছেন, এই তো। পুলিশ নিরাশ হয়। আম্মু রাজা বলে, সেদিন মীরাকে আমি আমার বাড়িতে নিয়ে গেছিলাম ঠিকই, কিন্তু আমার মতলব বুঝতে পেরে সে আমার বাড়ি থেকে পালিয়ে গেছিল। রাস্তায় এসে দেখি সে গায়েব, আর আমার গেটের সামনে একটা গিফটের বাক্স রাখা ছিল। তারপর দিন আম্মুর জন্মদিন ছিল। এদিকে হাসপাতালে আম্মু রাজা পালানোর চেষ্টা করে আর মারা যায়। ওদিকে আম্মু হঠাৎ করে গায়েব হয়ে যায় তার জন্মদিনে, আর বাড়ির ওয়ালে রাখা ছিল সেই গিফটের বাক্স। চারদিকে খোঁজ শুরু হয়। অরুণের মনে পড়ে জন্মদিনে একটা বাচ্চা ভিডিও ক্যামেরা করছিল। সে সেই ক্যামেরাটা নিয়ে দেখে, সেখানে দেখা যায় আম্মুকে একজন ডেকে নিয়ে যায় কথা বলতে বলতে। সেই ছেলেটাকে খোঁজ করা হয়। সেই ছেলেটাকে অরুণ জিজ্ঞেস করে, বল তুই আম্মুর সাথে কি করেছিস? সে বলে, স্যার আমি কিচ্ছু জানি না, আমি তো সেদিন আম্মুকে একটু প্রপোজ করার জন্য ফাঁকা জায়গায় নিয়ে গেছিলাম। বোঝো ব্যাপার, আজকালকার ছেলে। তো যাই হোক, সে বলে, যখন আমরা কথা বলছিলাম তখন সেখানে একটা ভ্যান আসে, আর আমার মনে হয় আম্মু সেই ভ্যানে থাকা মানুষটাকে চিনত। তো তারপর আমি সেখান থেকে চলে যাই, আমি আর কিচ্ছু দেখতে পাইনি। আম্মুকে খোঁজ করা শুরু হয়, কিন্তু পাওয়া যায় না। কিন্তু শেষ পর্যন্ত আম্মুকে পাওয়া যায় ওর বাবার গাড়ির ডিক্কিতে। মুখ চোখ কিচ্ছু চেনা যাচ্ছে না, চুল টুল সব উঠিয়ে দেওয়া এবং বডিটাকে পিস পিস করে কাটা একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে। অরুণ কান্নায় ভেঙে পড়ে এবং তার থেকেও বেশি ভেঙে পড়ে আম্মুর বাবা, কারণ সব কিছু বলতে তার মেয়েই ছিল। তার মেয়েকে প্রচণ্ড ভালোবাসত, আর এই পুতুলটা সে তার মেয়েকে সারপ্রাইজ দেবে বলেই নিয়ে এসেছিল। আম্মুর বাবা মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করে কাঁদতে থাকে। আম্মুর মা যাতে জানতে না পারে সেজন্য ওরা চুপ করে যায়। বুকে কতটা কান্না আটকে রেখে, কতটা কষ্ট আটকে রেখে ওরা চুপচাপ হয়ে যায়। অরুণ আম্মুর বডিটা নিয়ে গাড়িতে করে রওনা হয়। ওর বাবা ওপর থেকে চুপচাপ চেয়ে দেখতে থাকে, চোখে জল। অরুণের মনে পড়ে একদিন এই গাড়িতেই ড্রাইভিং শেখাচ্ছিল আম্মুকে। ওর মনে পড়ে যখন আম্মু জন্মেছিল তখন ওকে কোলে তুলে নিয়েছিল, ফুটফুটে বাচ্চাটা। আর আজকে ওর ক্ষত বিক্ষত প্লাস্টিক দিয়ে মোড়া মাছি উঠছে এই মৃতদেহটা কোলে তুলে নিয়ে এসেছে সে। যে মেয়েটা কান ফুটো করার সময় যন্ত্রণায় কেঁদে উঠেছিল, সেই মেয়েটার বডিটাকে পিস পিস করে কাটা হয়েছে। মেয়েটার বাবা পাগলের মতো হয়ে যায়, চোখের জল কিছুতেই বাদ মানে না। আম্মুর মাকে নিয়ে মেয়েটার বাবা অন্য জায়গায় চলে যায়। অরুণকে সাসপেন্ড করা হয় 3 মাসের জন্য, কারণ সে আম্মুর ওই স্কুলের টিচারকে ধরতে যাওয়ার সময় গুলি চালিয়েছিল, আর হাসপাতালে অম্বু রাজাকে সে গুলি করে মেরেছিল। একটা মানুষের জীবনে পরপর এতগুলো মানসিক আঘাত অরুণ আর সহ্য করতে পারে না। সে দিকবিদিক শূন্য হয়ে যায়, ভাঙচুর করতে থাকে। অরুণ ভেঙে পড়ে। এমন সময় কায়েল নামের বাচ্চাটা ওর কথাগুলো রেকর্ড করে একটা রেকর্ডিং হেডফোনের মাধ্যমে। ভিজি জানায় মীরার কাছেও এরকম হেডফোন ছিল, আমরা একই দোকান থেকে কিনেছিলাম। অরুণের মাথায় হঠাৎ করে আসে, যদি ওখান থেকে কোনো ধরনের কোনো ক্লু পাওয়া যায়। সে তাড়াতাড়ি যায় সেখানে যেখানে মীরার ডেড বডির সঙ্গে পাওয়া জিনিসগুলো রাখা ছিল। আর হেডফোনের রেকর্ডিং ভয়েসগুলো প্লে করার পরে একটা ভয়েসে সে মীরার চিৎকার শুনতে পায়, আর তার সাথে একটা পিয়ানোর সুর শোনা যাচ্ছিল। অরুণ এই মিউজিকটা সম্বন্ধে জানার জন্য একটা মিউজিশিয়ানের কাছে যায়। মিউজিশিয়ান বলে যে মিউজিকটা একটু আলাদা টাইপের লাগছে, অদ্ভুত কোনো একটা মিউজিক যেটা কিনা ইন্ডিয়ান মেক্সিকান মিক্স করা। আমার মনে হয় যে খুনগুলো করছে সে খুব ভালো একজন পিয়ানিস্ট, মানে পিয়ানো বাজায়। অরুণ মাথার বুদ্ধি খাটায়। অরুণ রেডিওতে একটা প্রোগ্রাম করতে চায় ওই মিউজিক নিয়ে, যাতে কেউ এই মিউজিক শুনেছে কিনা সেটার বিষয়ে জানতে পারে। কিন্তু সে সাসপেন্ড হওয়া একটা পুলিশ অফিসার, আর এই প্রোগ্রামটা করানোর জন্য এসিপির সিগনেচার দরকার। ঠিক যেভাবে ভাগ্নি রিপোর্ট কার্ডে আম্মুর বাবার নকল সিগনেচার করেছিল, একইভাবে সে এসিপির সিগনেচার নকল করে। প্রোগ্রামে যে রেডিও জকি ছিলেন তিনি ঘোষণা করেন যে এই মিউজিকটাকে কেউ যদি শুনে থাকো, কোথায় শুনেছে এবং এই মিউজিকটার ব্যাপারে ডিটেল বলতে পারলে পুরস্কার দেওয়া হবে। কিন্তু কেউ বলতে পারে না।
শেষে একজন বলে যে সেই মিউজিকটা শুনেছে তাদের স্কুলে অ্যানুয়াল ফাংশনে। অরুণ সেই স্কুলে যায়। স্কুলে গিয়ে সেদিনের অ্যানুয়াল ফাংশনের ডিভিডি দেখে, আর সেই মিউজিকটা কানে আসে। দেখে সেই জাদুকর যার ফাংশনের কথা বলেছিলাম এই ভিডিওর শুরুতে। অদ্ভুত দেখতে একটা মহিলা জাদু দেখাচ্ছে, আর যে মেয়েটাকে সে স্টেজে ডেকে নিয়ে ম্যাজিক দেখিয়েছিল সেই মেয়েটাও কিডন্যাপ এবং খুন হয়েছিল। অরুণ জিজ্ঞাসা করে, এর কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে আপনাদের কাছে? প্রিন্সিপাল বলেন, না, এই মহিলা বোবা ছিলেন, তাই আর কন্ট্যাক্ট নাম্বার নিইনি। কথা বলতে পারে না মহিলা। সে ভিজিকে ফোন করে। সে বলে, তোমাদের স্কুলে কি কোনো ম্যাজিক শো হয়েছিল কিছুদিন আগে? ভিজি বলে, হ্যাঁ হয়েছিল, একজন লেডি ছিলেন, তিনি ম্যাজিক দেখাচ্ছিলেন। অরুণ বলে, তুমি এখনই প্রিন্সিপালের কাছে যাও এবং ওই টিচার সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করো। তাহলে একটা জিনিস হিসেব করলে যা বের হচ্ছে সেটা হলো, যারা কিডন্যাপ হয়েছে তাদের প্রত্যেকের কিডন্যাপের 2 দিন আগে তাদের স্কুলে ফাংশন ছিল, এবং তাদের সবার স্কুলে এই মহিলার ফাংশন ছিল, এই মহিলার ম্যাজিক শো ছিল। আর এই মহিলার কিডন্যাপ করার স্টাইলটা একটু আলাদা। এই মহিলা মেয়েদের স্কুলে প্রথমে ফাংশন করে, ম্যাজিক শো, এবং ম্যাজিক দেখানোর বাহানায় যে কোনো একটা মেয়েকে স্টেজে ডাকে এবং সেই মেয়েটার সঙ্গে ভালো করে কথাবার্তা বলে মিশে যায় তার সঙ্গে, এবং ওই মেয়েটার পিছু করে 2 দিন পর। আর যেহেতু মেয়েটার চেনাশোনা সেই মহিলা, সুতরাং সেই মেয়েটা তার সঙ্গে নর্মালি কথা বলে। সুতরাং কিডন্যাপ করার সময় কোনো হাঙ্গামা হয় না, কারণ যদি এই মহিলা সেই মেয়েটার অপরিচিত হতো তাহলে কোনো মেয়েকে সে ডাকলে সে সহজে কথা বলতে যেত না। কিন্তু যেহেতু ওই মেয়েটাকে সে স্টেজে ডেকেছে, তার সঙ্গে গল্পগুজব করেছে, সুতরাং তার সঙ্গে 2 দিন পরে দেখা হলে সেই মেয়েটা এমনিতেই কথা বলতে যাবে, আর সে কোনো রকম হাঙ্গামা ছাড়াই কিডন্যাপ করে ফেলে তাকে। এখন একে ধরার একটাই উপায়, অন্য কোনো স্কুলে এইভাবেই সে ম্যাজিক শো করার চেষ্টা করবে এবং তখন তাকে ধরতে হবে। এই সময় একটা স্কুলের খোঁজ পাওয়া যায় যেখানে 2 দিন আগে ওই মহিলা ম্যাজিক শো করেছিল। অরুণ সেখানে যায় আর দেখে যে কোন মেয়েটাকে স্টেজে ডেকেছিল ওই মহিলা, কারণ ওই মহিলার পরের টার্গেট সেই মেয়েটাই হবে। সে সেই মেয়েটার ক্লাসে যায় আর মেয়েদের সিকিউরিটির নাম করে সে বোর্ডে নিজের নাম আর ফোন নাম্বার দিয়ে দেয়, এবং সেই মেয়েটার ফোন থেকেই নিজের ফোনে একটা কলও করে, অর্থাৎ মেয়েটার নাম্বারও নিয়ে নেয়। আর সে এটা এই জন্য করে যাতে পরবর্তীতে মেয়েটাকে কিডন্যাপ করলে সেই মেয়েটার ফোনের দ্বারা তার লোকেশন ট্র্যাক করা যায় এবং এটা বুঝতে পারা যায় যে কিডন্যাপার মেয়েগুলোকে কোথায় নিয়ে যায়, এবং সেই কিডন্যাপারকে সে খুব সহজে ধরে ফেলতে পারবে। তো স্কুল ছুটি হয়, মেয়েটার পিছু নেয় অরুণ। কিন্তু এমন সময় দেখা যায় সেই ভ্যানটা আসে, সেই ভ্যানটা যেটা কিনা আম্মুকে কিডন্যাপ করার দিন এসেছিল। কিন্তু একটা ট্রাক রাস্তার মাঝখানে চলে আসে সেই সময়, সেজন্য অরুণের হাত থেকে ভ্যানটা বেরিয়ে যায়। পাশেই বাড়ি মেয়েটার। সেখানে মেয়েটাকে দেখে অরুণ। অরুণ বলে, ওই ভ্যানটার সামনে তুমি কি করছিলে? মেয়েটা বলে, কিছুই না, উনি অ্যাড্রেস জিজ্ঞেস করছিলেন। কিন্তু আপনি কে? অরুণ অবাক হয়। অরুণ বলে, আমি যে একটু আগে স্কুলে আমার নাম্বার দিয়ে এলাম তোমাকে। মেয়েটা বলে, না, আপনি আমাকে দেননি, আমার নাম সঙ্গীতা, আপনি আমার যমজ বোন সঞ্জনাকে দিয়েছেন হয়তো। আমরা দুজন যমজ, আর আমার বোন তো এখন মিউজিকের ক্লাসে। পুলিশ সেখানে পৌঁছে যায় এবং গিয়ে সেখানে আরেকটা গিফটের বাক্স পায়, অর্থাৎ সঞ্জনাকে কিডন্যাপ করা হয়ে গেছে। গাড়িতে থাকা মেয়েটার কাছে যে মোবাইল ফোনটা ছিল সেটা ট্র্যাক করা শুরু হয়। ট্র্যাক হতে হতে এক জায়গায় নেটওয়ার্ক চলে যায়। পুলিশ লাস্ট যেখানে ট্র্যাক হয়েছিল সেখানে খোঁজ করে। সঞ্জনাকে দেখা যায় তার জ্ঞান ফিরেছে, আর তার সামনে সেই মহিলা পিয়ানো বাজাচ্ছে তার সেই বিশেষ সুরে। মেয়েটা হঠাৎ করে বলে, ম্যাম, আপনি আমাকে কোথায় এনেছেন? মহিলা কিচ্ছু বলে না। মেয়েটা বলে, ম্যাম, আমি বাথরুমে যাব। মহিলা ইশারায় বলে ওদিকে। মেয়েটা বাথরুমে গিয়ে দেখে চারিদিকে রক্তের ছাপ, কাটা পুতুলের দেহগুলো এবং বিভিন্ন ধরনের ছুরি, কারো কারো জামা কাপড়ও পড়ে আছে। সে ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে যে সে এমন একটা জায়গায় সে পড়েছে যেখান থেকে তার বেঁচে ফেরা অসম্ভব। সে মোবাইলের নেটওয়ার্ক ধরার চেষ্টা করতে থাকে, কারণ ওখানে মোবাইলের নেটওয়ার্ক সহজে আসছিল না। কিন্তু ততক্ষণে মহিলাটা পিয়ানো বাজানো বন্ধ করে সোজা দরজার ফাঁকা দিয়ে ওর দিকেই তাকিয়েছিল। সে দরজাটা বন্ধ করে আর ফোনের একটু নেটওয়ার্কও আসে। অরুণকে সে ফোন করে। অরুণের কথা মতো মেয়েটা বাথরুমের ভেন্টিলেটরের কাজটা ভাঙতে শুরু করে, আর ঠিক এই সময় সেই মহিলা ওই দরজার মধ্যে বারবার বাড়ি দিয়ে সে দরজাটা কোনো রকমে খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু মেয়েটা এক সময় সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
মেয়েটা এদিক ওদিক দৌড়তে থাকে, কিন্তু দৌড়তে দৌড়তে সে আবার সেই একই ঘরে এসে পৌঁছয়, যেই ঘরে ওই মহিলা তাকে চেয়ারে বসিয়ে রেখেছিল। এদিকে অরুণ ওই বাড়ির আশেপাশেই ছিল। সে পৌঁছে যায় ওখানে, কিন্তু মহিলাকে ধরতে পারে না। মহিলাটা গাড়ি নিয়ে পালিয়ে যায়। মুভি শুরুতেই বলেছিলাম যে অরুণ 12 বছর ধরে সাইকোদের নিয়ে রিসার্চ করেছিল। সে ওখান থেকে এই মহিলা সম্বন্ধে খোঁজ পায়। এই মহিলার নাম পুলিশ রেকর্ডে আছে। সে জানতে পারে এই মহিলার নাম ম্যারি ফার্নান্ডেজ। এক পুলিশ অফিসারের কাছে ম্যারির জীবন সম্বন্ধে জানা যায়। তিনি বলেন ম্যারির হাজব্যান্ড মারা যাওয়ার পর ম্যারি তার ছেলে ক্রিস্টোফারের সঙ্গে থাকত এবং ম্যারি প্রথমে মিউজিক টিচার ছিল। তারপর সে ম্যাজিক শো দেখাতে শুরু করে। আর ওর একমাত্র ছেলে, যার নাম ক্রিস্টোফার, তাকে সে প্রচণ্ড ভালোবাসত। ক্রিস্টোফার সাধারণ বাচ্চাদের মতো ছিল না। ওর একটা রোগ ছিল, একটা বিরল রোগ। সেটা হলো ওকে একদম কম বয়সেও বুড়োদের মতো দেখাতো। তার চুল সাদা, চামড়া ঝুলে পড়েছে, আর এটা নিয়ে সবাই মজা ওড়াতো। কেউ মিশত না, কোনো বন্ধু ছিল না। একমাত্র সোফিয়া নামের একটা মেয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। মেরি অনেক ভালোবাসত নিজের ছেলেকে এবং ম্যাজিকও শেখাতো। আর এদিকে ক্রিস্টোফারের মনে সোফিয়া সম্বন্ধে ভালোবাসা জন্মাতে শুরু করে। তো একদিন ক্রিস্টোফার সোফিয়াকে প্রপোজ করে যে আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, টুরু লাভ হয়ে গেছিল সোফিয়ার সাথে, কিন্তু সোফিয়া এতে প্রচণ্ড রেগে যায় আর দূরত্ব বাড়াতে থাকে ক্রিস্টোফারের সঙ্গে। ক্রিস্টোফারের পৃথিবীতে একমাত্র মা আর সোফিয়া ছাড়া কেউ ছিল না। ক্রিস্টোফারের জীবনটা এলোমেলো হয়ে যায়। সে বারবার সোফিয়াকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। ক্রিস্টোফারকে একদিন স্কুলে প্রচণ্ড হেনস্থা করা হয় ওর চেহারা নিয়ে। টাকলা, বুড়ো এইসব বলে অতিষ্ঠ করা হয়। এমনকি সবাই মিলে ঘিরে ধরে তার প্যান্টটা পর্যন্ত খুলে নেওয়া হয়। ক্রিস্টোফার চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু ওকে কেউ ছাড়ে না। তার প্যান্ট খুলে নেওয়ার পরে সে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে দৌড়তে থাকে। জোরে জোরে চিৎকার করতে করতে সে রাস্তা দিয়ে দৌড়চ্ছিল। আর বাড়িতে ফিরে এসে সে সোফিয়ার দেওয়া পুতুলটাকে হাতুড়ি দিয়ে ভাঙতে থাকে। ছেলের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে মেরি। সোফিয়ার সাথে মেরির দেখা হয় এবং ওই গিফট বাক্সটা দেয় সে সোফিয়ার হাতে, যেখানে পুতুলের কাটা মুন্ডু ছিল। আর তারপর দেখা যায় এই দৃশ্য, সোফিয়াকে নৃশংসভাবে মারা হয়েছে। মেরিকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েক বছর পরে মেরি ছাড়াও পায়, কিন্তু শোনা যায় মেরি আর তার ছেলে একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। যদি মারাই গিয়ে থাকে তাহলে এটা কে যে খুন করে যাচ্ছে? পুলিশ অফিসার বলে অরুণ, ওকে কিন্তু ধরা প্রচণ্ড জরুরি। অরুণ চলে যায় সেখান থেকে। কিছুক্ষণ পর অফিসারের আবার কল আসে। সে অরুণকে বলে, অরুণ, আমি একটা ফটোতে কিছু একটা পেয়েছি, খুব গুরুত্বপূর্ণ, তুমি তাড়াতাড়ি চলে এসো। কিন্তু অরুণ ওখানে আসতে আসতে ম্যারি এসে অফিসারকে মেরে দেয়। অরুণ সেই স্পটে আসে, কিন্তু যেহেতু অরুণকে এই কেস থেকে দূরে সরানো হয়েছিল আর অরুণ এখন সাসপেন্ডেড, তাই তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু থানায় সে ওই ফটোগ্রাফগুলো দেখে আর বুঝতে পারে এটা ম্যারি ফার্নান্ডেজ হতেই পারে না, কারণ দুটো ছবি কিছুতেই মিলছে না। তার ছেলে ক্রিস্টোফারের 6টা আঙ্গুল ছিল হাতে, আর মেরির পুরানো ফটোগ্রাফে দেখা যাচ্ছে তার 5টা আঙ্গুল। এখন যে মেরি সে যে খুন করে বেড়াচ্ছে তার হাতেও 6টা আঙ্গুল আছে, অর্থাৎ এটা ম্যারি ফার্নান্ডেজ নয়। ম্যারি ফার্নান্ডেজের গেটআপে এটা তার ছেলে ক্রিস্টোফার। আর এদিকে দেখা যায় ক্রিস্টোফারকে ভ্যানের মধ্যে, সে তার মা ম্যারির গেটআপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এদিকে দেখা যায় অরুণ এই সব কিছু এসিপিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মোটা বুদ্ধির মেয়ে হলে যা হয়, এসিপি কোনো কিছু মানতে নারাজ। ওদিকে ক্রিস্টোফার ভিজির বাড়িতে যায়। ভিজি আর কায়েল ছিল ওখানে। এবার এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে সে তো 15 বছরের মেয়েদেরকে ওরকম করে ধরে মারত, আর কায়েল একটা বাচ্চা মেয়ে, আর ভিজির বয়স 15 বছরের ওপরে, তাহলে সে ওদেরকে মারতে গেল কেন? এবার এখানে আমি লজিক সহ উত্তরটা দিয়ে দিচ্ছি। সে ওদেরকে মারতে গেল এই কারণে, কারণ ইন্সপেক্টরটাকে সে মেরে ফেলেছিল, কারণ তার রাস্তায় এসেছিল ইন্সপেক্টর, এবং একইভাবে অরুণ তার বিরুদ্ধে ইনভেস্টিগেট করে এত সব কিছু বের করে ফেলেছে। সুতরাং অরুণের দুর্বলতম জায়গা ছিল সেই মেয়েটা এবং সেই বাচ্চা মেয়েটা, এবং এই কারণে ক্রিস্টোফার তাদেরকে আক্রমণ করতে চায়। ভিজি কোনো রকমে নিজের প্রাণ বাঁচাতে থাকে এবং সে অরুণকে ফোন করে। ক্রিস্টোফার বারবার দরজা ধাক্কা দিতে থাকে। একসময় মনে হয় দরজাটা খুলে যাবে এবং সে ভিজিকে আর কায়েলকে মেরে ফেলবে, কিন্তু একসময় দরজায় থাবড়ানো বন্ধ হয়ে যায়। কিন্তু কায়েল গায়েব, তাকে নিয়ে গেছে ক্রিস্টোফার।
একজন কনস্টেবল অরুণকে সাহায্য করার জন্য এসিপিকে হ্যান্ডকাপ দিয়ে আটকে দেয় এবং এসিপির পিস্তলটা অরুণকে দেয়, দিয়ে বলে, স্যার আপনি বাচ্চাটাকে বাঁচান, আমার চাকরি যায় যাক, কিন্তু আমি জানি আপনি যা করছেন ঠিক করছেন। এবং এরপর এসিপির পিস্তল নিয়ে অরুণ ওখান থেকে রওনা হয়। ওদিকে রাস্তায় ক্রিস্টোফারের ভ্যানটা যেমনভাবে চলছিল তার পেছনে চাকার হুইলটা ঢিলে হয়ে গেছিল এবং ওদিক দিয়ে তখন অরুণের সহযোগী ভেঙ্কট বাইক নিয়ে যাচ্ছিল। ভ্যানটাকে থামতে বলে, সে বলে, তোমার পেছনের চাকার হুইলটা তো নড়বড় করছে, ওটাকে ঠিক করো। এই সময় অরুণ ভেঙ্কটকে ফোন করে। সে ভেঙ্কটকে বলে, শোনো, কায়েলকে নিয়ে চলে গেছে, আর আমরা যার পিছু করছিলাম আমরা ভুল মানুষের পিছু করছিলাম। আমরা যার পিছু করছিলাম সে কোনো মহিলা নয়, সে একটা পুরুষ, আর ওর নাম ক্রিস্টোফার। আর ওকে চেনা যাবে একটা বিশেষ চিহ্ন দেখে, সেটা হলো ওর হাতে 6টা আঙ্গুল আছে। ঠিক সেই সময় ক্রিস্টোফার সেই চাকাটাকে টাইট দিয়ে গাড়িতে উঠছিল এবং তার হাতের 6টা আঙ্গুল দেখে ফেলে ভেঙ্কট। ভেঙ্কট বন্দুক বার করে চিৎকার করে বলে, ক্রিস্টোফার, তোমাকে গ্রেপ্তার করা হলো, নেমে এসো। অরুণকে এসে বলে, অরুণ, ক্রিস্টোফার আমার সামনে আছে। অরুণ বলে, কায়েল ঠিক আছে? সে পেছনে দেখে কায়েলও ঠিক আছে। কিন্তু এই সময় অরুণ তাকে বারবার বলতে থাকে, তুমি ওকে শ্যুট করে দাও, ও কিন্তু প্রচণ্ড খতরনাক। কিন্তু হঠাৎ করে ক্রিস্টোফার তাসের ম্যাজিক দেখাতে শুরু করে রাস্তার মধ্যে নেমে। ভেঙ্কট হতবাক হয়ে যায়। শেষ পর্যন্ত গুলি চালালেও সেটা ওর গায়ে লাগে না, উল্টো ভেঙ্কটকে মেরে ফেলে তারই বন্দুক দিয়ে ক্রিস্টোফার। বাচ্চাটা দৌড়তে থাকে। এমন সময় অরুণ ডাক্তারকে ফোন করে, কারণ ডাক্তারের ল্যাব ওই এরিয়াতেই। ডাক্তার কায়েলকে পেয়ে যায় এবং তাকে বাঁচাতে তারা একটা বন্ধ ঘরের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু ক্রিস্টোফার সেখানেও পৌঁছে যায় এবং সেই ডাক্তারকে হাতুড়ি দিয়ে বারবার মারতে মারতে মেরে ফেলে। এরপর ক্রিস্টোফার হাতুড়ি দিয়ে বাচ্চাটাকে মারতেই যাবে, এমন সময় অরুণ সেখানে পৌঁছে যায়। অরুণ বলে, ক্রিস্টোফার, এটা করো না, আমি তোমাকে মেরে ফেলবো তাহলে। ক্রিস্টোফারের সঙ্গে অরুণের লড়াই শুরু হয়। আর ক্রিস্টোফার ছিল একজন দারুণ ম্যাজিশিয়ান। সে বারবার তার হাতে থাকা তাসগুলোকে ইউজ করে তাসের ট্রিক দেখিয়ে অরুণকে ঘায়েল করতে থাকে এবং একসময় একটা লোহার রড অরুণের পেটের মধ্যে কিছুটা ঢুকিয়ে দেয়। কিন্তু অরুণ হাল ছাড়ে না। শেষ পর্যন্ত ক্রিস্টোফার মারা যায় অরুণের হাতে এবং এইভাবে এই খতরনাক সিরিয়াল কিলারকে মারা হয়। এর পরের দৃশ্যে দেখা যায় অরুণ হাসপাতালের বেডে শুয়ে আছে। আর প্রথমেই বলেছিলাম অরুণের মুভি বানানোর খুব শখ। এই সময় একটা প্রডিউসারের ফোন আসে এবং সে বলে, তুমি তোমার কাহিনী নিয়ে দেখা করো, একটা মুভি বানানো যেতেই পারে। অর্থাৎ অরুণের স্বপ্ন পূরণ হচ্ছিল এবং অরুণের মুখে হাসি দেখা যায় এবং এখানেই মুভিটা শেষ হয়ে যায়। মুভিটা দেখতে গিয়ে আমার পার্সোনালি যেটা মনে হলো, একটা জিনিস কিন্তু চোখে আঙুল দিয়ে সমাজের একটা ক্ষতিকারক দিক দেখিয়ে যায়। একটা মানুষ, ছেলে হোক বা মেয়ে হোক, ঈশ্বর, আল্লাহ, গড সৃষ্টি করেছেন। কারো চেহারা কীরকম হবে না হবে সেটা কারো নিজের উপরে ডিপেন্ড করে না। সুতরাং কারো চেহারা বা আকার আকৃতি নিয়ে কখনোই মজা ওড়ানো উচিত নয়। ক্রিস্টোফারও একটা নর্মাল মানুষের মতোই বাঁচতে চেয়েছিল, কিন্তু সমাজ তাকে বাঁচতে দেয়নি। তার মনের মধ্যে দিনের পর দিন বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছিল, আর প্রতিটা মানুষ তাকে চোখে আঙুল দিয়ে এটা বুঝিয়ে দিত যে সে সবার থেকে ছোট, সে সবার থেকে কম, সবার থেকে সে দুর্বল। এবং এরকম করতে করতে সেই মানুষটাকে সাইকো বানিয়ে দেওয়া হয়েছিল। ক্রিস্টোফার যে কাজগুলো করেছে এগুলো নিঃসন্দেহে নৃশংস কাজ এবং অতি জঘন্য কাজ। কিন্তু যেই মানুষগুলো দিনের পর দিন তাকে হেনস্থা করেছে, তার জামা কাপড় খুলে তাকে রাস্তা দিয়ে ওইভাবে দৌড়তে বাধ্য করেছে, তারাও খুব একটা ভালো কাজ করেননি। সুতরাং মানুষ আকার আকৃতি চেহারা যেরকমই হোক না কেন, তার একটাই পরিচয়, সে মানুষ, এবং তাকে তার যথার্থ সম্মানটুকু দেওয়া উচিত। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তীতে এএসডি স্টোরিতে কোনো ভিডিও আপলোড করা হলে সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এছাড়াও আমার আরেকটা এক্সপ্লেন চ্যানেল আছে যেটার নাম এক্সপ্লেন টিভি বাংলা, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, না তো ক্রিস্টোফার গিফটের বাক্স নিয়ে আসছে। দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।